আপনাকেই বলছি, আপনি যে বয়সে যে হন না কেন, আপনি পৃথিবীর যে প্রান্তে যেখানে বসেই আজকে চ্যানেলের এই অনুষ্ঠান দেখছেন, আমি যদি ভাবি আর আমার এই কবিতার লাইন দুটো যদি শোনেন, থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কিংবা ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠোরে, বললেই আপনাদের মনে পড়ে যাবে আমি কার কথা বলছি, কেন আজকের এই আয়োজন। আজ আমাদের প্রিয় কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। আমাদের এই প্রিয় কবির কবিতা আমরা ছোটোবেলা থেকে আমাদের পাঠ্য বইতে পড়ি, প্রিয় কবির গান শুনি, গল্প, উপন্যাস, এমনকি তার অভিনীত একটা বা দুটো ছবি রয়েছে, সেটাও কখনো কখনো টেলিভিশনের পর্দায় দেখি। প্রিয় কবির জন্মদিনে আজকে আমরা অবশ্যই তৃতীয় মাত্রার এই বিশেষ অনুষ্ঠানে তাকে নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য উপস্থিত রয়েছেন, আমার ঠিক পাশে বসে রয়েছেন এবারের 21শে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা, রয়েছেন আরেক পাশে বিশিষ্ট নজরুল গবেষক এবং এর আগে তিনি নির্বাহী পরিচালক ছিলেন নজরুল ইনস্টিটিউটের জনাব জাকির হোসেন। আর আরও যে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, এর কিছুদিন আগে 25শে বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা এই দুজনকেই নিয়ে এসেছিলাম। সেই দুজনই আজও আমার অতিথি। একজন ফেরদৌসারার পাশে বসে রয়েছেন, হাসি, মুখ সব কিছুই বলে দিচ্ছেন, তিনি দীপ্তি চৌধুরী। ধন্যবাদ স্যার। দীপ্তি চৌধুরী আজকে একটু যোগ করে দিই যে আমাদের চ্যানেল আয়ের তারুণ্যদীপ্ত একজন উপস্থাপক। আর আরেক পাশে গত অনুষ্ঠানে যাকে দেখেছিলেন নুসরাত সাহেব, ইস্পাহানি বাংলাবিদের 2017 সালের চ্যাম্পিয়নের বাংলা কি? বিজয়ী। বিজয়ী তো বিজয়ী, চ্যাম্পিয়নের বাংলা কি? শ্রেষ্ঠ বিজয়ী। এই যে বাংলা শব্দ নিয়ে অনেক সময় আমরা ভাবি, কাজী নজরুল ইসলাম কিন্তু তার কবিতায়, গানে অদ্ভুতভাবে অনেক ভাষা মিলিয়ে ফেলেছিলেন। এই সম্পর্কে ফেরদৌসারা বলতে পারবেন খুব ভালো, কারণ তার গানে আমরা প্রায় শুনি যে ফেরদৌসারা যে গানটা গাচ্ছেন তার মধ্যে বাংলা শব্দের বাইরেও অনেক শব্দ রয়েছে। এই মুহূর্তে কি আপনার কোনো মনে পড়ছে এমন কোনো গান যেটার মধ্যে, মানে এই যে কথাটা বললাম যে আমরা চ্যাম্পিয়ন মানে খুঁজে পেলাম না, সেরকম নজরুল অনেক ভাষা ব্যবহার করেছে? হ্যাঁ, আরবি, উর্দু এবং ফার্সি অহরহই ব্যবহার করতেন। এর সাথেও আসলে বাংলা ভাষাটা তো আলাদা কোনো ভাষা নয়, যেখানে সংমিশ্রণ হয়েছে নানান ভাষা। আমার ধারণা তিনি 8টা ভাষা জানতেন। এইরকম ভাষার সংমিশ্রণ ঘটিয়ে গান সৃষ্টি বোধ করি একমাত্র নজরুলই করেছেন। তো এবং এই গান শুধু গান নয়, শুধু বাংলা সুর নয়, এইখানে নানান ধরনের প্রাচ্য পাশ্চাত্যের সুরের প্রভাব রয়েছে, ভারতীয়, উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় সুরের প্রভাব রয়েছে। যেই হারিয়ে যাওয়া রাগ, সেই রাগগুলোকে তুলে নিয়ে এসেছেন বাংলা গানে, আবার নতুন করে তার পুনর্জন্ম হয়েছে। এরকম নানান রকম নিরীক্ষামূলক কাজ নজরুল করে গেছেন। এই মুহূর্তে আমার গানটির কথা মনে পড়ছে, আপনি বোধহয় এই মুহূর্তে আমাকে জিজ্ঞেসও করতেন যে কোন গানটির মধ্যে এরকম কথা জিজ্ঞেস করতে আমরা শুনতে চাইতাম। আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। দীপ্তি, মনোযোগ দিয়ে গান শুনলে হবে না তো, এমন অনেক কবিতাও রয়েছে, সেটা কি মনে আছে? এইটার সাথে মিলে যায় এরকম কবিতা কোনো মনে পড়ছে না। আমি তো আবার খোপার দিকেই তাকাইছিলাম যে এই খোপা খোলার কথাই বলেছেন নজরুল। কিন্তু এমন অনেক কবিতা রয়েছে যাতে অনেক রকম ভাষার। আমি একটু সাহায্য করতে পারি। কামাল তুলে, জি, আমি জানি এটাই উদাহরণ। রঙিন রাখি শিরিন শরাব, মুরলি রুবাব বিন, গুলিস্তানের বুলবুল পাখি,
সোনালি রূপালি দিন, লালা ফুল সম দাগ খাওয়া দিল, নার্গিস ফুলি আঁখ, ইস্পাহানের হেনা মাখা হাত, পাতলি পাতলি কাক, নৈশাপুরের গুলবদনির চিবুক গালের টোল, রাঙালের কির ভাঙা ভাঙা হাসি, শিরিন শিরিন বোল। এই যে নজদ, হেজাজ, তাহামা, ইরাক, শাম, মেসের, ওমান, তিহারান, শরি, কাহার বিরাট নাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাম। এরকম বিভিন্ন ভাষার কবিতা রয়েছে নজরুল। এই অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক জিলুর রহমান আমাকে বলে দিয়েছিলেন যে এই অনুষ্ঠানটা করার সময় আমরা 25শে বৈশাখ যে অনুষ্ঠানে যে বিষয়টা রেখেছিলাম সেটাই রাখার জন্য, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মে নজরুল কেমন রয়েছে। গান এবং কবিতা দুটোই দুই প্রজন্মের, এক প্রজন্মেরই প্রায় কাছাকাছি প্রজন্মের দুজন বললেন, কিন্তু নতুন প্রজন্মের দুজনই। নজরুল কতটুকু পড়া হয় অনুষ্ঠান? স্যার, আমাদের নজরুল পড়া সেটি তো শুরু হয়েছে মায়ের মুখে, ভোর হলো দোর খোলো শুনে। আপনি একটু আগে যেটি বললেন, প্রভাতী কবিতা, সংকল্প, খুকু ও কাঠবিড়ালি, আমার লিচু চোর আমার দাদির মুখে শুনে মুখস্থ হয়েছিল ছোটবেলায়। তো এই সমস্ত কবিতার মধ্য দিয়ে আমরা নজরুলকে চিনেছি। তারপর স্কুল পর্যায়ে এসে আমরা তাকে বিদ্রোহী রূপে দেখতে পেলাম, তার সাম্যবাদী চরিত্রটি আমাদের কাছে ধরা দিল। নারী কবিতা এসে সাম্যবাদীর কথা। জি জি স্যার। তো আমরা আসলে নজরুলের যে বহুমাত্রিক প্রতিভা, সেটির সাথে আমাদের পথ চলাটা শুরু হয় একদম ছোটবেলা থেকেই, সেই মায়ের মুখে শোনা কবিতার মধ্য দিয়ে, এবং ধীরে ধীরে সেটির উত্তরোত্তর বৃদ্ধি ঘটে। তার বিভিন্ন মানবতাবাদী গজল, হামদনাথ, গান এবং বিভিন্ন ধরনের কবিতা পাঠের মধ্য দিয়ে। তার ছোট ছোট কয়েকটি গল্প আছে। তিনি শিশুতোষ যে ছড়া কবিতাগুলো লিখেছেন, সেগুলো আবার বড় হয়ে যখন নতুন করে পড়তে যাই, তখন বুঝি যে একটা মানুষ কিভাবে শিশু মনের ধারণাকে মাথায় রেখে তাদের জন্য উপযোগী করে ছন্দের মিল রেখে দারুণ সৃষ্টিশীলভাবে তিনি তার এই মেধাকে, মননকে কাজে লাগিয়েছেন। আমরা আরেকটু যোগ করতে পারি যে কাজী নজরুল ইসলাম যতদিন বেঁচে ছিলেন, তার জীবনের প্রায় 3 দশকেরও অধিক তিনি অসুস্থ ছিলেন। সেই সময় তিনি খুব বেশি সৃষ্টিশীল হতে পারেননি। তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, তার লেখার ক্ষমতা কমে গিয়েছিল, তিনি কথা বলতে পারতেন না। তবে তার সৃষ্টিশীল জীবনে মাত্র 23 বছরে তিনি 8000-এরও অধিক গান লিখেছেন, যার মধ্যে আমরা এখন মোটামুটি 4000-কে সংগ্রহ করতে পেরেছি, অধিকাংশই হারিয়ে গেছে। এছাড়াও তিনি কবি হিসেবে, গল্পকার, প্রাবন্ধিক এবং সাংবাদিক সাহিত্যিক হিসেবেও তিনি কিন্তু ভীষণ উজ্জ্বল ছিলেন। যদিও তার জীবন খুব বেশি বর্ণিল ছিল না তার জীবদ্দশায়, তিনি মারা যাওয়ার পরে আমরা নজরুলকে ভীষণভাবে বুঝতে শিখেছি, তাকে আমরা অনুধাবন করতে পেরেছি। নজরুল সম্পর্কে মোটামুটি তুমি একটা রচনা বলে। নজরুলের যে ছোটবেলার লেখাগুলো, যে ছোটদের জন্য লেখাগুলো, তোমার কি ধারণা এগুলো নজরুল ছোটবেলায় লিখেছেন? মানে পড়লে আমার তাই ধারণা হয়, কিন্তু পরে তো জেনেছি যে উনি বড়বেলাতেই ছোটদের যে নিষ্পাপ মন, নিষ্পাপ ভাবনা, সেখান থেকে লিখেছেন। সো মানে আমার কাছে নজরুল একটা বিস্ময়, মানে আমি যেরকম বিস্ময়ের সাথে দেখি যে মিশরে এত বছর আগে কিভাবে পিরামিড ওই আকারে হলো, এত বড় বড় পাথর কিভাবে আসলো, এবং মানুষ কিভাবে এত উঁচুতে সেটা নিয়ে গেল, ওইটা যেমন আমার কাছে বিস্ময়, নজরুলের সৃষ্টিশীলতাও আমার কাছে বিস্ময়। মানে একটা মানুষ ওই সময়ে তার যে বেড়ে ওঠা, তার যে সামাজিক অর্থনৈতিক অবস্থা এবং মানে আনুষ্ঠানিক পড়াশোনার সুযোগ না পাওয়া, সেইখান থেকে যে নজরুল মানে কোথায় কোথায় পৌঁছেছেন, এইটা আমার কাছে এক মানে উত্তর না পাওয়া প্রশ্ন। মানে আমি যতজনের কাছেই যাই, মানে তারাও বিস্ময়ই প্রকাশ করেন। আমার মনে হয় যিনি নজরুল গবেষক রয়েছেন, আপা রয়েছেন, তোমার বিষয়টাকে একটু সাহায্য করতে পারবে। তার কারণ হলো ও যেটা বললো ওটা কি খুব ঠিক। ছোটবেলায় ধরেন ব্যাঙাচির যে গানগুলো, নজরুল আসলে কবিতাগুলো সারা জীবন ছোটই ছিল। তিনি তো বিদ্রোহী কবিতায় বলেছেন, আমি চির শিশু, চির কিশোর। যিনি চির শিশু, চির কিশোর, চির তরুণ, চির। তো এখন ওই যে শিশুদের ব্যাপার যেটা বলছিলেন আর কি, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফুরে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুরে। বলছে যে শিশুদের শিশুতোষ কবিতায় চমৎকার করে শিশুদেরকে আমরা যদি সুন্দর ভবিষ্যৎ চাই,
একটা সুন্দর সমাজ চাই, আমাদের ভবিষ্যৎ আমরা শিশু, তাদেরকে যদি দেখতে, নজরুল বলছে আপনার মাঝে আছে যে শত্রু তাহারে আগে কর জয়, ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। ভাঙো ভাঙো এই ক্ষুদ্র গণ্ডি, এই অজ্ঞান ভুলো, তোমাতে জাগেন যে মহামানব তাহারে জাগায় তোলো। মাগো আমায় সাজিয়ে দেগো, বাইরে যাওয়ার বেশি, রইব না আর আঁচল ঢাকা গণ্ডি আঁকা দেশে। মাকে, শিশু মাকে কি এনে দিবে? আমার ঘাটের সৌদা নিয়ে, নিজের দেশমাতৃকা, যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। বিশ্বজোড়া হাট বসে গেছে মা, আমি শুধু তোমার ঘরে বসে থাকবো না, তোমাকে আমি আঁচলের নিচে রাজরানী বানাবো, হ্যাঁ। তোমাকে আমি রাজরানী বানাবো, আমি আঁচলের নিচে শুধু বসে থাকবো না। এবং এই যে নজরুল বলছেন যে যারা অজ্ঞান, যারা ভুল পথে চলে, মারিও না উহাদেরে, ভালোবাসা পেলে ভ্রান্ত মানুষ সত্যের পথে ফেরে। আজকে সমাজ বাস্তবতায় আমরা যে উগ্রতা দেখি অনেক সময়, জি। নজরুল শিশুদের বলছেন, এবং এই মনোবৃত্তিকে জাগিয়ে তোলার জন্যে শিশুতোষ কবিতা নজরুলের অজস্র রয়ে গেছে। এবং এই যে তেজিনীর করে ভিড়, উড়ে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভাসে বাতাস, বাতাস। নাইরাত মুখ হাত ধৌ শিশু জাগরে, জয়গানে ভগবানে তুষি বর মাগরে। যে শিশু সকালে উঠবে, সুন্দর একটা জীবন শুরু করবে, এবং এই শিশু কিন্তু মানব শিশু এত গুরুত্বপূর্ণ নজরুলের বিবেচনায় যে আমরা অনেক সময় পাখিকে সুন্দর বলি, পাখি ডাকে, আমরা সূর্যকে দামি বলি। নজরুল বলছে মানব শিশু সূর্যের চেয়েও দামি, মানব শিশু পাখির চেয়েও অনেক দামি। বলছে তোরে হেরি, শিশুকে বলছে তোরে হেরি আদর করে, বলছে নীতি রবি উঠে পুরবে, তুই জাগিলে রে শিশু প্রভাত হবে। প্রভাত হওয়ার শর্ত মানব শিশু জেগে ওঠা, হ্যাঁ, এবং মানে সূর্য ওঠা নয়। সূর্য ওঠার শর্ত হচ্ছে মানব শিশু জেগে ওঠে, সূর্য উঠবে। এবং ডালে ডালে ঘুম জাগা পাখিরা নীরব, তোর গান শুনে পরে এরা গাবে সব। পাখিরা পরে গান গাবে, তোর গান আগে শুনবে, মানব শিশুর গান, এবং জগৎ বদলে দিতে পারে। নজরুলের কি ছোটদের কবিতার বাইরে ছোট যেন আরো লেখা রয়েছে? নজরুলের নাটিকা রয়েছে, এই যে নজরুলের তো ঝিঙে ফুল, অনেকগুলো ছোট ছোট একাঙ্কিকা রয়েছে, নাটিকা রয়েছে। শিশু নজরুল চির শিশু চির কিশোর যে উনি বলেছেন, এটা কিন্তু উনি মিন করেছেন। যতদিন মোর লেখার শক্তি রবে, একটু যদি আমরা খেয়াল করি সাগর ভাই, দেখেন উনি থেমে গেলেন 1941-42-তে এসে, 42-তে। তারপরে যে বললো যে তারপরে অনেক দিন জীবিত থাকার, জ্যান্ত থাকার, বেঁচে থাকার মধ্যে পার্থক্য আমরা বুঝি, তো জীবন মৃত। তো এই যে নজরুল লিখে গেছে, সেই তখন যতদিন মোর লেখার শক্তি রবে, যতদিন আমি বেঁচে রব এই ভবে, ততদিন আমি লিখিয়া যাইব, বলিব এদেরই কথা। তাদের কথা বলবো, তাদের কথা যারা দুঃখী, যারা অসহায়। এবং এই যে সাম্যের কথা, শিশুদের সাম্য, শিশুদেরকে সাম্য শেখাচ্ছে নজরুল। বলছে সম, আমরা যে বলি কিছু হলে সমবেদনা, সম এবং বেদনা দুটো ইয়েকে নজরুল আলাদা করেছে, হাইফেন বসিয়ে দিয়ে বলছে সাম্যের গান গায়, যেখানে আসিয়া সমবেদনাই সকলে হয়েছি ভাই। এই যে সমবেদনা, সিম্পেথি এবং এমফেথি সংমিশ্রণ, এটা কিন্তু শিশুদের মধ্যে নজরুল জাগিয়ে দিতে চেয়েছেন। দীপ্তি, সেক্ষেত্রে আমি তোমাকে পরিচয় করে দিয়েছিলাম যে তারুণ্যদীপ্ত উপস্থাপক নজরুলকে কি তরুণদের কবি তোমার মনে হয়? অফকোর্স, মানে আমার তো তরুণদেরই কবি মনে হয় তাকে, কারণ ছোটদের আমি কবি যদি- থেকে এখন আমরা তরুণদের কবিতে চলে গেলাম, কিন্তু এটা অফকোর্স তিনি তা যুগে যুগে এসেছেন তো, শিশু থেকে Exactly. এবং আমি যদি বয়োবৃদ্ধ, আপনাকে জ্যেষ্ঠ। উদাহরণ দেই যে আমাদের পড়ার অভ্যাস, আমাদের প্রজন্মের পড়ার অভ্যাস নিয়ে তো নানা সময়ই নানা আলোচনা হতে পারে পক্ষে বিপক্ষে, কিন্তু আমরা ইন্টেনশনালি না হলেও নজরুলকে আমরা ধারণ করি। এবং এই 24-এর অভ্যুত্থানের কথা আপনি যদি দেখেন, যে দুর্গম গিরিকান্তার মরু পারাবার হে, দুস্তর পারাবার হে, এই গান দিয়ে কিন্তু রাস্তায় নেমেছে তরুণরা, নজরুলকে তারা ধারণ করেছে। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল তারা বলেছে। তার মানে তারা নজরুলকে জানে, মানে বিদ্রোহী কবিতার লাইন দিয়ে তারা ফেসবুকে লিখেছে, মানে যার যার মতো করে, আসলে আগের রাস্তায় মতো তার রাস্তায় হবে না। লিখেছে। এক্স্যাক্টলি, রাস্তায় দেয়ালে নজরুলের কবিতার লাইন হয়েছে। তার মানে আমরা তরুণরা ধারণ করি নজরুলকে। আমার মনে হয় যে বরং তিনি আমাদের জন্যই লিখেছেন। আমরা যেরকম খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমাদের জেনারেশন যে খুব ডিরেক্ট কথা বলি, আমার মনে হয় নজরুলও সেটাই বলেছে। এবং
আমাদের জেনারেশনের ভাবনার সাথে নজরুলের ভাবনার অনেকখানি মিল আছে। এটা হতে পারে যে নজরুল কালকে অতিক্রম তখনই করেছেন, অথবা সব সময়কার তরুণদের মধ্যে এই উদ্দীপনা ছিল। এটাও হতে পারে, আবার হতে পারে যে আমাদের সময়েও নজরুল একইভাবে প্রাসঙ্গিক, কারণ মানে তার লেখাগুলো কোনো সময়ই আটকাবে না। আসলে আমাদের পরের জেনারেশনেরও যখন এই ফিলিংস আসবে বাধাকে ভাঙার, বিদ্রোহ করার অন্যায়ের বিরুদ্ধে, তখনও হয়তো তারা নজরুলকেই বেছে নেবে, খুঁজে পাবে। নুসরাত, তুমি কি একই কথা বলো? জি স্যার, নজরুল ইসলাম একজন কালোত্তীর্ণ লেখক, মানে যার সাহিত্যকর্ম, যার সৃষ্টিশীলতাকে কোনো একটা নির্দিষ্ট কালে আবদ্ধ করে রাখা যায় না। দীপ্তি যেটি বললো যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় আর কি, তখন তো আমরা দেখেছি যে কিভাবে মানুষ রাস্তায় বেরিয়ে আসলো, কিভাবে সকলে বিদ্রোহী হয়ে উঠলো। এই বিদ্রোহী হয়ে ওঠার কথাই তো আমাদেরকে নজরুল চিরকাল বলে এসেছেন। তিনি বলেছেন নির্যাতিত নিপীড়িতের পাশে দাঁড়াতে, তিনি বলেছেন বৈষম্যের আগল ভেঙে ফেলতে, তিনি বলেছেন যত স্বৈরাচার আছে, যত মানে ফ্যাসিবাদ আছে, সে সব কিছুর বিরুদ্ধে দাঁড়াতে, মানে সকল অন্যায় অত্যাচার শোষণের বিরুদ্ধে তিনি সবসময় এক ধূমকেতু রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই ধূমকেতুর চরিত্রই কিন্তু আমরা দেখতে পাই আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে। আমরা আসলেই এখন খুব বেশি মানুষের মন রেখে কথা বলতে জানি না, এরকম একটি চরিত্র লক্ষ্য করি। সেরকমই ছিলেন নজরুল। তিনি কখনো ঔপনিবেশিক সরকারের মন রক্ষার্থে কখনো তার কবিতার ভাবকে আবদ্ধ করে রাখেননি, বরং তিনি জেল খেটেছেন, রাজবন্দী হয়েছেন। এবং এই নজরুলকেই আমরা পাই একজন সংকল্পবদ্ধ দৃঢ় প্রত্যয়ী হিসেবে, যে কিনা সাম্যের ডাক দিয়েছেন, যে আমরা অন্যায় শোষণের কবল থেকে মুক্ত হয়ে নিপীড়িতের পাশে দাঁড়িয়ে সকলে ভাই ভাই হয়ে, নারী পুরুষ ধর্ম বর্ণ এই যে বিভেদের মাধ্যমে আমাদের সমাজকে বিভক্ত করা আছে, সে সব কিছু ভুলে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বা জন্মভূমি আমরা গড়ে তুলব। বাংলাদেশ শব্দটিও এক্ষেত্রে একটু বলে রাখি, নজরুল ইসলামের কবিতা থেকে প্রথম, জি, কবিতা থেকে আমরা পেয়েছি। ফলে আমাদের প্রত্যেকটা মানে আমাদের প্রতিটা অস্তিত্বে, আমাদের দেশের নামে, আমাদের ভাষার সাথে, আমাদের ভাষায় তিনি যে শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করার প্রয়াস নিয়েছেন, সব কিছুর মধ্যে নজরুল জড়িয়ে আছেন, আজও জড়িয়ে আছেন। আজ তার জন্মের 127 বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক সেই সময়কার মতোই। আজও আমাদের সমাজে অন্যায় আছে, অত্যাচার আছে, শোষণ আছে, নিপীড়ন আছে এবং সাম্প্রদায়িকতা আছে। এই সমস্তকে উৎখাত করে পেরিয়ে গিয়ে তিনি আমাদেরকে এক সাম্যের এবং কোনো না কোনো কাজে নজরুল রয়েছেন। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে পেরিয়ে আসতে বলেছেন, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সম্পূর্ণ বিষয়টা এই যে অগাস্ট ভাই, জাকির ভাই, আপনি এই জিনিসটার সঙ্গে একমত হতে পারেন। সেটা হলো যে এই গণ অভ্যুত্থান, এটার আগ পর্যন্ত বলা হতো, একজনকেও জিজ্ঞেস করলে, মাইক্রোফোন ধরলে কোনো সাংবাদিক, ইউনিভার্সিটি থেকে কেউ বেরোচ্ছে, সে বলতো যে আমি দুটো লাইন বলতে পারি না নজরুলের। কথাটা যে মিথ্যা তার প্রমাণ কিন্তু এই গণ অভ্যুত্থানে প্রকাশ পেল। তার মানে হলো প্রত্যেকের ভেতরেই ছিল নজরুল। তারা প্রতিটি রাস্তার আনাচে কানাচে সবখানে নজরুলের এইসব বাণী, যে বাণীগুলো আমাদেরকে সবসময় উজ্জীবিত করে তোলে, উদ্দীপ্ত করে তোলে, ছিল, প্রত্যেকেই জানে। তাহলে কেন এই কথা ছড়ানো হয় যে নজরুলের বাণী বলতে পারে না? না, আপনি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন, ঠিক এইরকম কথা তো না। কাজী নজরুল ইসলামকে আমাদের জাতীয় কবি, আমরা সবসময় তাকে শ্রদ্ধা করি। তার কবিতা, গল্প আমাদের পাঠ্য, টেলিভিশনের পর্দায় আমরা নিয়মিত তার নাটক করি এবং বিশেষ দিন মানে চ্যানেল আই বলি, বিশেষ দিনে তার নানা রকম অনুষ্ঠান প্রচার করি। সব মিলিয়ে কাজী নজরুল অবশ্যই বাংলাদেশের মেলাও করে, নজরুল মেলাও চ্যানেল আইতে হয়। সব মিলিয়ে কাজী নজরুল অবশ্যই বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা বিশাল অংশ জুড়ে রয়েছেন। অ্যাকচুয়ালি একটু আগে আলোচনা হয়েছে নজরুল কবি সাহিত্যিকের পাশাপাশি সাংবাদিক নজরুল, এটা সবচেয়ে কম আলোচিত, লেস ফোকাসড। এটা আমার বিবেচনায় আমি মনে করি অধীন ভারতবর্ষে
সবচেয়ে সাহসী সাংবাদিক যদি একজনের নাম বলতে হয় তিনি নজরুলকে বলতে হবে। এই যে পূর্ণ স্বাধীনতা চাই, স্বরাজ টরাজ বুঝি না, এই 1921-22 সনে আপনারা তো মানে 1921-22 সনে এরকম ভাবে স্বাধীনতার ঘোষণা কোনো বাঙালি সাংবাদিক দিতে পেরেছে, সে তো অকল্পনীয় বিষয়। কাজেই এই পুরো ভারতবর্ষের সমস্ত সাংবাদিকের মধ্যে বাঙালি। উনি কি কোনো পত্রিকায় সাংবাদিকতা করেছেন? উনি তো ধূমকেতু করতেন, ধূমকেতু সারথী ছিলেন, আরও কিছু সেবকে জাগৃহীতে কাজ করেছেন, উনি যুগবাণীতে কিছু কাজ করেছেন, বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন এবং পত্রিকা ছেড়েও আসছেন। উনি তো কোনো আপোষ করতে শেখেননি। কোনো কোনো পত্রিকা দেখা গেছে তার লেখনীতে এটির কলম ধরেছে, উনি পত্রিকা ছেড়ে চলে আসছেন। সাংঘাতিক সাহসী মানুষ, তো সাংঘাতিক সাহসী মানুষ। এবং তার যে সাহস কত, বিধির বিধান ভাঙিয়াছি আমি এমনই শক্তিমান, মোর চরণের তলে মরণের মার খেয়ে মরে ভগবান। ভগবান মানে ওই ব্রিটিশ সরকারকে বলছে, অত্যাচারী শাসক গোষ্ঠীকে বলছে। কাজে এইরকম শক্তিমান পুরুষ নজরুল, শক্তিমান পুরুষ। এবং তার এই শক্তি সাহসের কাছে তাকে বারবার জেলে নিয়েছে, অনশন করিয়েছে, তাকে হেন অত্যাচার নাই যে করা হয় নাই। ইভেন তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে কথায় কথায় চলে আসছে। এত যে সাহসী মানুষ, শিশুপুত্র বুলবুল মারা গিয়েছে, তার বাক্স পেটের মধ্যে তার খেলনার কিছু জিনিস ছিল। পঞ্চানন ঘোষাল পুলিশ অফিসার, তার বাড়ি সার্চ ওয়ারেন্টে তল্লাশি পড়ুয়া নাই, ঘেরাও দিয়েছে, ভোর রাতে আধার কেটে গেছে, তার বাড়িতে ঢুকেছে, সব কিছু তন্ন করে দেখছে, কিন্তু নজরুল বাধা দেয় নাই। ঠিক আছে, দেখুক। কিন্তু এক পর্যায়ে একটা বাক্সে গিয়ে যখন হাত দিছে পঞ্চানন বাবু পুলিশ অফিসারের বাহিনী, তখন নজরুল বাধা দিয়েছে। তো বাধা দেওয়াতে তাদের সন্দেহ আরও বেড়ে গেছে। তার বিরুদ্ধে অনেক রিপোর্ট রয়েছে, তো ব্রিটিশের বিরুদ্ধে অনেক গোয়েন্দা সংস্থার রিপোর্ট রয়েছে। তখন নজরুল এটাতে হাত দিতে দেবে না, পরে জোর করে সরিয়ে দিয়ে তাদের সন্দেহ বেড়েছে কি যেন আছে ওর মধ্যে, রাষ্ট্রদ্রোহিতা কিছু আছে কিনা। এটা বাক্সটা ভেঙে দেখা গেল, ওটাতে খেলনা, বুলবুলের কিছু খেলনা রয়েছে। তো এই যে কত মায়াবী এই শিশুদের প্রতি তার যে প্রচন্ড মায়া, তার গানের মধ্যে কিভাবে প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। একদম শিশুতোষ বললে যা বোঝায়, একটি শিশুর মনে কত কিছু কল্পনা থাকে, একটা রঙিন জামা, কিন্তু এই জামা ভালো লাগে না, মোর দাও এই জামা। আপনিও বলতে পারবেন এই যে প্রজাপতি গানটা, এটা কি রবীন্দ্রনাথের একটা গানের পুরো প্রভাব রয়েছে না? যেমন যেমন মানে এরকম একটা গান তো রবীন্দ্রনাথ রয়েছে, বলতে পারলে বলে দিচ্ছি। জোনাকি ও জোনাকি, জোনাকি কি সুখে ওই ডানা দুটো। একই সাথে আমরা দুজন নিশ্চয়ই আছে। না, জোনাকির কথা বলা যায়, কিন্তু এই যে না, না, শিশুর মনের অব্যক্ত যে এই ভালো লাগাগুলো, এই রকম রঙিন জামা, এরকম রঙিন পাখা, আমরা কি স্বপ্ন দেখতাম যে এক ট্রাক চকলেট, এক ট্রাক এত বড় বড় সুন্দর সুন্দর পাখাওয়ালা জামা, এগুলো কিন্তু স্বপ্নীল, এগুলো কখনো বাস্তবে দেখতে পাই না, ভাবতে পারি না। সেই ভাবনাটা নজরুল ভেবে গেছেন। কোন বয়সে ভেবেছেন? তিনি তখন শিশু নন, কিন্তু কোন বয়সের ছবি আমরা দেখতাম? একদম বুড়ো বয়সের ছবি। তো এখানেও একটা অমিল ছিল, সেটাকেও আমরা বাধা অতিক্রম করে ফেলেছি। আমরা একবার বিদেশের বুকে গিয়েছি এবং সেখানে দেখতে পেলাম একটি খুব অথেন্টিক জায়গায় কাউন্সিল, সেখানে বাংলাদেশের একটা ইয়ে রয়েছে, সেই কক্ষে ঢুকে দেখলাম একদম বুড়ো একটা ছবি নজরুল কবি কাজী নজরুল ইসলামের। তো আমরা সেখানে বাধা দিলাম যে কবি নজরুল তারুণ্যের কবি, তরুণের চেহারা থাকবে তার, বদলে দেওয়া হলো। এবং সত্যি সত্যি সেখানে আবার সেই নজরুল ছবি এসে গেল। আসলে কবি নজরুল তিনি তো 42-এ শেষ হয়েছেন কবি, তারপরে বাকরুদ্ধ, কিন্তু উপলব্ধি তার পুরোই ছিল যখন গান শোনাচ্ছিলাম নজরুলের সামনে। বাবার হাত ধরে আমি, আমার বড় বোন জান্নাতারা কাজী নজরুল ইসলামের সামনে গিয়েছি খুব ভয়ে, যে উনি তো গান বুঝবেন না, গান গাইতে বলা হচ্ছে। এক মিনিট, নতুন প্রজন্মের দুজন রয়েছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি কাজী নজরুল ইসলামকে সামনে থেকে দেখেছেন? সামনে দেখেছি। আগে ওই গল্পটুকু একটু ওরা দুজন শুনুক। হ্যাঁ, আমার সেই জীবন, তখন তো আমিও ছোট, খেলাধুলার বেশি মনোযোগ। এই সময় বাবার হাত ধরে দেখতে যাওয়া নজরুলকে,
হ্যাঁ বাংলাদেশে এসেছেন উনি, তো ওনাকে গান শুনিয়ে লাভ কি, এরকম একটা ভাবনা যে উনি তো বুঝবেন না। দেখা গেল সব কিছু রেডি, এবার গান শোনানো হবে। জান্নাতারা বসেছে হারমোনিয়াম নিয়ে, গান গাইছি আমরা। এক ফাঁকে নজরুলকে উচ্ছল দেখতে পাচ্ছি, কিছু বলে ফেলবে এবার, মানে সারাক্ষণ তো উনি কিছু বলতে চাইতেন এরকম একটা ভাব ছিল। ওই হঠাৎ করে গানের একটা খুব সুন্দর নীলাম্বরী শাড়ি পরে, নীল যমুনায় কে যায় কে যায় কে যায় গো ও, এই যে জায়গাগুলোতে আসলেই নজরুল দেখতাম অস্থির হয়ে এক সময় বাহ বলে ফেলেছেন, মুখটা খুলে বাহ বলে ফেলেছেন। আমরা ভেবেছি বাস বলেছে, ভয়ে আমরা উঠে দৌড়, দুই বোন। আমাদেরকে আবার কল্যাণী কাজী এবং তার সঙ্গে উমা কাজী, ওনারা ছিলেন, মিষ্টি কাজী, খিলখিল কাজী, বাবুল কাজী, এরা ছিল। আমাদেরকে টেনে এনে বলা হলো যে না, উনি বাহ বলেছেন, বাস বলেননি, গান উনি শোনেন। তখনই বুঝলাম একজন বাকরুদ্ধ কবি রয়ে গেছেন, ওনার সম্পূর্ণ উপলব্ধি রয়ে গেছে এবং উনি সুন্দর এক্সপ্রেশনটার মধ্যে বোঝা যাচ্ছে উনি গান বোঝেন। আমি এই প্রসঙ্গে একটু আপনার কাছে আসার আগে আমরা অনুষ্ঠান প্রযোজককে একটু অনুরোধ করব যে এই সময়ে আমাদের আর্কাইভে কাজী নজরুল ইসলামকে গান শুনিয়েছিলেন, সেই অংশটুকু আমাদের আর্কাইভে রয়েছে, সেটা দর্শকদের ইচ্ছে করলে এই সময় একটু দেখানো যেতে পারে। অ্যাকচুয়ালি গানটাকে নজরুল, আমরা যে অর্থে গান শুনি বা বুঝি, উনি যে মেসেজগুলো জাতির কাছে, বিশ্বের কাছে দিতে চেয়েছিলেন, এর মাধ্যম হিসেবে গানটাকে নিয়েছিলেন। যেমন তিনি লিখেছেন, পরিষ্কার করে নজরুল লিখছেন, ছড়াও ছড়াও গানের আবির শীত জর্জর দেশে, শীত জর্জর দেশ, ছড়াও ছড়াও গানের আবির শীত জর্জর দেশে, রাঙিয়া উঠোক জীর্ণ ও জরা ফাগুন উঠোক হেসে। তাইলে শীত এবং ফাগুন, শীত জর্জর দেশ, এখানে ফাগুন আসতে হবে, জীর্ণ ও জরা রেঙে উঠতে হবে, এবং তার মাধ্যম নজরুল বলেছেন গানের আবির ছড়িয়ে দিতে। জাস্ট এইভাবে যদি আমরা দেখি, তাহলে এই যে গান কত ব্যাপক অর্থে, গাহি সাম্যের গান, গাহি তাহাদের গান, এই যে নারীদের গান, নারী আমাদের আজকে লাকিলি 3 জনই নারী আমাদের প্যানেলিস্ট, এখানে কিন্তু বলেছে সেদিন সুদূরে নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। নারী জয় গান গাওয়া তো বিশ্বব্যাপী শুরু হয়ে গেছে, নজরুল সে তখন বলে গিয়েছিলেন। এবং এই যে আমাদের অনেক সময় ভুল ব্যাখ্যা করে কেউ কিছু মানে ধর্মের নামে ভুল ব্যাখ্যা করা হয়, কিছু ব্যাখ্যা। নজরুল বলে না হাদিস, বলে না কোরআন, ইসলামী ইতিহাস, নারী রবে নরের বন্দি আর রইবে হেরেমেতেই 12 মাস। এটা এবং সহি কোরআন হাদিস নিয়ে যারা আলেম ওলামারা, আমাদের প্রাজ্ঞ ইয়েরা, যারা শ্রদ্ধেয় ব্যক্তিরা, তাদের বলে নাই নজরুল বলছেন হাদিস কোরআন ফিকাহ লয়ে যারা করিছে ব্যবসাদারি, তাদের বলছেন মানে না তারা কোরআনের বাণী সমান নর ও নারী। তো এই যে নজরুল ইসলামী ভাবেও কিন্তু নারীদের প্রচন্ড মর্যাদা দেওয়া আছে, কিন্তু কেউ নিজের স্বার্থে, কেউ খুব অল্প সংখ্যক মুষ্টিমেয়, তাদেরকে নজরুল বলেছেন নর ও নারী। যদি একটা সাইকেলের যেমন 2টো চাকা না ঘুরলে সাইকেল আগাবে না, এই যে নারীদের যে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, যুগে যুগে কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। কিন্তু দুর্ভাগ্যের কথাটা নজরুল সে জায়গায় বলে দিয়েছেন, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। দীপ্তি, এটা বলেছেন। মানে আমার এই জায়গায় মানে এত শ্রদ্ধা হয় কবির প্রতি, যে ধরেন মানে অনেকেই হয়তো বোধ শক্তি আছে, মানে এই সংকটগুলো তো সব জায়গায় থাকে, কিন্তু এগুলোকে বলার সাহস, মানে সাহসী কবি পাওয়া কিন্তু ভীষণ কঠিন। মানে আমি শব্দ জানি, আমি প্রেমের কবিতায় লিখতে পারি, আমি হয়তো এমন একটা বিষয় বেছে নিতে পারি যেটা খুব নিউট্রাল, যেটা সাহিত্যের ভাষায় তখন তো জনপ্রিয় ছিল, এবং রবীন্দ্র বলয় থেকে বের হয়ে এসে কাজী নজরুল ইসলাম যে চ্যালেঞ্জিং জিনিসগুলোকে ছুঁড়েছেন, এগুলো তো এখন বলতেও আমরা ভয় পাই।
তিনি যেভাবে মানে ধর্মের কথা বলেছেন, তিনি একই মানুষ যেভাবে শ্যামা সঙ্গীত লিখেছেন, যেভাবে গজল লিখেছেন, মানে আমার তো মনে হয় যে এই সময়কার লেখকরাও কি এটা লেখার সাহস করবেন? আমরা তো নজরুলের কথা বা নজরুলের কবিতা পড়তেই সাহস পাই না এখন। আমরা ভয় পাই যে আমাদের উপর আক্রমণ হতে পারে এই কথা বললে। ভাই নজরুল তো লিখে চলে গেছেন, কি হবে? কিন্তু সেই সময় তো নজরুলের উপর আক্রমণ হয়েছে, হয়নি? কিন্তু তিনি তো ওগুলো তোয়াক্কা করেনি। তিনি চাইলেই পারতেন যে এই বিষয়গুলোকে, এই টপিকগুলোকে ইগনোর করে অন্য বিষয়ে লিখতে পারতেন। তিনি কি প্রেমের গান চমৎকার লিখেন না? লিখেন তো, কিন্তু তারপরে তিনি বিদ্রোহী লিখেন। কিন্তু দীপ্তি, আমি তোমাকে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটা হলো যে নজরুলের গল্প, কবিতা, নাটক, গান যাই বলি, আসলে সবগুলোর মধ্যে কিন্তু মূল একটাই মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। প্রেম বলো, যেটা জাকির সাহেব বলছেন, যে মানবতার কথা, মনুষ্যত্বের কথা, সততার কথা, এই সাম্যের কথা, এই মেসেজগুলোর বাইরে কিন্তু কিছু নেই। সেটা নানা রকম মোড়কে তিনি দিয়েছেন। আমি জানি যে তুমি অনেকগুলো নজরুলের অনেক লেখা পড়েছো, তাতে তোমারও তো সেই ধারণা হয় না? না, আমারও অফকোর্স সেই ধারণা হয়, এবং নিজের স্ট্যান্ড পয়েন্টের জায়গায় থেকে তিনি যেভাবে রাজনীতি সচেতন একজন মানুষ ছিলেন, সমাজ সচেতন একজন মানুষ ছিলেন, এবং আমি বলবো যে খুব সূক্ষ্ম অনুভূতির একজন মানুষ ছিলেন। যা কিছু মানে অবহেলিত সেখানেই তিনি বলেছেন। ইটস নট অনলি যে ধরেন নারী পুরুষের সমতার কথা বলেছেন। আপনি যদি প্রকৃতিতে দেখেন, সঙ্গে আমি তোমাকে আরেকটু সাহায্য করি, যে এই যে তুমি কথাটা বলেছো যে অবহেলিতর কথা বলতেন, তিনি কিন্তু ফুলের যখন সুগন্ধ নেই, ফুলের রং আছে, তার সুগন্ধ নেই বলে ফুলদানিতে তিনি রানী নন, রানীকে গোলাপ, বেল ফুল চাইনা এনে দাও, চাইনা বকুল, হ্যাঁ চাইনা হেনা আনো আমের বকুল। একটা ফলের যে ফুল, তাকে কতটা প্রাধান্য দিতে হবে নজরুলই দেখিয়ে গেছেন পথ। একদম তিনি বেল ফুল চেয়েছেন, বেলি না, বেল ফুল এনে দাও, চাইনা বকুল, সবজির ফুল, ঝিঙে ফুল, সবজি নিয়ে কবিতা লিখে। ওটাই যেখানে সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল। আবার বলছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, চাঁদের দেশের পথ ভোলা ফুল, চন্দ্রমল্লিকা, খোপায় বাঁধছি আমরা ফুল, আমরা বেনিতে পড়ি দোপাটি, যার কোনো গন্ধ নেই, তাকে এত সুন্দর দেখতে আমরা ব্যবহার করছি, অথচ তাকে ছুঁড়ে ফেলছি। ফুলদানিতে কিন্তু বলছি ফুলের রানী গোলাপ। মানে বিদ্রোহী কবি, সাম্যের কবি, দ্রোহের কবি বলে বলে মানে নজরুলের প্রেমের গান যে কি পরিমাণ আকুলতা নিয়ে মানে তৈরি, অন্যরকম। মানে আমার মনে হয় যে এই প্রেমের অনুভূতি শাশ্বত, এবং বাঁধ ভাঙা প্রেম, যে প্রেমে কোনো ধরনের সমাজের মানুষের তোয়াক্কা নেই, চোখ পরবর্তী বয়সেই সেই প্রেম পার্থিব প্রেম, সেই প্রেম আবার পার্থিব প্রেম। স্বর্গের প্রেমে নাই বিরহ অনল, সুন্দর আখি আছে নাই আখি জল। নজরুল এমন প্রেম চায় যেখানে সুন্দর আখি, যত ফুল তত ভুল, কণ্টক জাগে, মাটির পৃথিবী। তাই জাকির সাহেব, এই যে কবিতা, গান, এগুলোর বৈচিত্র্য নিয়ে আমরা কথা বলছি, নজরুলের জীবনও কিন্তু অনেক বৈচিত্র্যপূর্ণ। ছোটবেলা থেকে এই 42 সাল পর্যন্ত, সেটা সেই গল্পটা এই যে তরুণ প্রজন্ম রয়েছে তাদের জন্য একটু বলতেই পারেন আপনি। নজরুল আসলে তিনি বলেছেন, সবার তৃষ্ণা মেটাতে আমি যমুনা হইয়া ঝুরি, জানি না পৃথিবী কি নিদারুণ তৃষ্ণা লইয়া মরি। তিনি যে কি পরিমাণ তৃষ্ণার তো ছিলেন পৃথিবী, তিনি সবার তৃষ্ণা মেটাতে উনি যমুনার মতো বয়ে গেছেন, আমাদের তৃষ্ণা মিটিয়ে গেছেন। জানে না পৃথিবী কি নিদারুণ তৃষ্ণা লইয়া মরি। তিনি বলেছেন, ইঙ্গিতে বলেছেন, তুমি কি বুঝবে কত ক্ষত হয়ে বেনুর বিনার হারে সুর উঠে হায়, কত ব্যথা কাঁধে সুর বাঁধা বিনা তারে। এই যে কত ক্ষত লয়ে, এটার অর্থ বুঝতেও তো কিসের ক্ষত, এটা বিনার তার বাজালে অবশ্যই কাটবে হাত। এই কাটতে 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 ওই জায়গাটা শক্ত হয়ে তবে বিনার তার বাজে। বিনার তার এত ব্যথা মুকুলে অলি না ছুলে, বনে কি দুলে ফুল পতাকা। আমি ফুল পতাকা দেখে খুব খুশি হই, বনে ফুলের পতাকা দুলছে, কিন্তু ব্যথা মুকুলে অলি না ছুলে। এবং এই যে ফুলের কথা, নজরুল নিজেকে মোমবাতি যেমন গলে শেষ হয়ে যায়, তাকে নিজেকে উনি নিঃশেষিত করে দিয়েছেন মানুষের জন্য, মানবতার জন্য। ম্যাডাম একটু আগে বলছিলেন, যে জায়গাতে কোনো কবি সাহিত্যিক পৌঁছতে পারেন না অথবা পৌঁছতে চান নাই বাংলা ভাষায়,
নজরুল সেই জায়গাতে পৌঁছেছেন। সেই সাহসটা তিনি দেখিয়েছেন। হারিডুমকে, মেথরকে, কলিকে, ওকে চণ্ডাল চমকাও কেন, নহেও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। সেখানে বলে দিয়েছেন তিনি, চাষা বলে করো হেলা, দেখো চাষা রূপে লোকায়ে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিলেন মেষের রাখাল, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ আমাদের প্রেরিত পুরুষ যারা আল্লাহ তাআলার মনোনীত, তারা মেষের রাখাল ছিলেন। তারাই ধরিল হাল, তারাই আনিল অমর গ্রন্থ, যা আছে রবে চিরকাল। কাজেই রাখাল বলে কাউরে হেলা করা যাবে না, চাষা বলে করা যাবে না। ইভেন হারিডুম মেথর, আপনি হইয়া অসুচি মেথর, সূচি রাখিতেছ ভুবনে, না হতে প্রভাত, রাজপথ ধুলি মার্জনা করো গোপনে। আমি উঠে দেখি রাস্তা চকচক করে, কিন্তু আপনি সাজি হইয়া অসুচি মেথর, আপনার গায়ে জগতের ধুলি আপনার গায়ে মেখে আমার কুলি, আমার মুঠে, আমার বোঝা বইতে গিয়ে সে কুলি হয়েছে মুঠে। এই জন্য নজরুল যে অন্য তথাকথিত কবি, বিখ্যাত কবি সাহিত্যিকরা অনেকেই যে জায়গাতে পৌঁছতে চান নাই, বলছে তোমাদের এই জ্ঞানের, কবি সাহিত্যিকদের বলছে অনেক, তোমাদের এই জ্ঞানের প্রদীপ মালা করে না কো কেন কাঙালের ঘর আলা। এত জ্ঞান, এত শক্তি বিলাস সে কি, ওই কুঠিরে পৌঁছে না কোন সে শিলাই ঠেকি। কেন তোমাদের কোন শিলা বাধা দেয় এই দুঃখী, এই কাঙাল, এই গরিব, এই বঞ্চিত, এই নিগৃহীত, অধিকার হারা, আমরা যাদেরকে বলি নিচ শ্রেণীর মানুষ, তাদেরকে তো সম্মান করতে তোমাদের কলমে এত তৎপর হয় না কেন? কোন সে পাথর, কোন সে শিলাই ঠিকই প্রশ্ন করেছেন আর কি। 25শে বৈশাখের অনুষ্ঠানে দীপ্তি আব্দুল আবু সাইদ স্যার ছিলেন, তিনি তোমাকে বলেছিলেন তার প্রথম আলমে বোধহয় সংকল্প কবিতাটা বলার জন্য। সেদিন তো 25শে বৈশাখ ছিল, সুতরাং সেটা শোনা হয়নি বা অনুষ্ঠানে বলার সুযোগ ছিল না। আজকে ওইটা মনে হয় সবাই জানে, কারণ ওইটা আমাদের পাঠ্য ছিল। এবং জীবনের প্রথম আমি মঞ্চে ওই কবিতাটা পড়েছি, আমার প্রথম মঞ্চে ওঠা ওই কবিতা নিয়ে, তো ওইটা আমার কাছে খুব স্পেশাল। এর আগে পর্যন্ত সবাই ভাবতো যে আমার বড় বোন অনেক কিছু পারে, মানে আপার বড় বোন জান্নাতরা যেমন অনেক বড় শিল্পী, তা আমি একটু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতাম। তারপরে একজন বললো, তারপরে ভাবলাম না এইবার আমাকে একটা কিছু করতেই হবে, সেই মঞ্চে ওঠা আমার সংকল্প কবিতা নিয়ে। তো এটা আমার কাছে। তুমি কি জানো কবিতাটা? জানি স্যার। শুরু করো 2 লাইন, তারপর বাকি আবার দীপ্তি বলুন। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। বলতে বলেছিলাম 2 লাইন, তারপরে দেখা গেল পাশের দুজনও একই কবিতা আবৃত্তি করছে। আসলে নজরুল আমাদের প্রিয় কবি। ওই যে আমি একটু আগে শুরু করার সময় বলেছিলাম, আপনার পাশেই আপনার প্রিয় কবির কিছু না কিছু রয়েছে, বই রয়েছে, কবিতা রয়েছে, নানা রকম জিনিস রয়েছে। কারণ আমাদের প্রিয় কবি কখনোই আমাদের ছেড়ে যান না। আর আজকের অনুষ্ঠানে যখন ফেরদৌসারা রয়েছেন, তখন তার গান ছাড়াও অনুষ্ঠান শেষ হবে, সেটাও তো আমাদের ভাবনার বাইরে। তো ফেরদৌসারার গান দিয়েই আমরা অনুষ্ঠান শেষ করব। যদি আজকে চ্যানেল আয়ের নজরুল জন্মবার্ষিকী যে বিশেষ অনুষ্ঠানগুলো আপনারা দেখছেন, তাতে ফেরদৌসারার অনেকগুলো গান রয়েছে। সেই গানগুলোর বাইরেও আজকের দিনে একটা বিশেষ উপযোগী বা আপনাদের প্রিয় একটা গান তিনি গাইবেন, এবং এই গান গাওয়ার সাথে সাথেই আজকের জন্য আমরা এই বিশেষ তৃতীয় মাত্রা থেকে বিদায় নেব। কিন্তু বিদায় নেবার আগে আবার মনে করিয়ে দিচ্ছি, ঠিক পাশে তাকিয়ে দেখেন কাজী নজরুল ইসলাম বসে রয়েছেন আপনার জন্য প্রিয় কোনো কবিতা, গল্প কিংবা আপনার পছন্দ হয় এমন কোনো কিছু নিয়ে। ফেরদৌসারা।